অভ্যুত্থানের ১৭তম দিনে হাসিনার বিচার দাবি সমন্বয়কদের দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে, তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ। ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছাড়িয়ে গেছে মন্তব্য আইন উপদেষ্টার। স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ঘোষণা বিএনপির। রাজধানীর আজিমপুরে লুটের পর ৮ মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। ধানমন্ডিতে নিজ বাসায় প্রবাসী চিকিৎসক খুন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের লাশ ধামাচাপা দিতে গণকবর দেয় আওয়ামী লীগ সরকার। শুক্রবার ঢাকার রায়েরবাজার কবরস্থানে ১২৭ জনের গণকবর শনাক্তের কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গণকবর শনাক্তে অন্তর্বর্তী সরকার পদক্ষেপ না নেয় ক্ষোভ শিক্ষার্থীদের। এদিকে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতির সুযোগের পায়তারা করা বিভিন্ন দলের রাজনীতি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। রিপোর্ট ফররুখ বাবুর। জুলাই বিপ্লবে পুলিশ, আওয়ামী লীগ ও বিভিন্ন বাহিনীর গুলিতে শহীদদের লাশ গুম করা হয় রাজধানীর রায়েরবাজার কবরস্থানে। শুক্রবার দুপুরে রায়েরবাজার কবরস্থানে জুলাই বিপ্লবের গণকবর জিয়ারত ও পরিদর্শন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় তারা জানান, এখনও অনেক পরিবার হারানো স্বজনদের খুঁজে পায়নি। আওয়ামী লীগ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে গণকবর দিয়েছে, তা শনাক্তে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সমন্বয়করা। র্যাব যে একটা গণহত্যা চালিয়েছে, এটাকে কিন্তু নানানভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুধুমাত্র পুলিশকেই এখানে গণহত্যার সাথে লিঙ্ক করে বাকি যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো একটা বর্বরতা চালিয়েছে এই মুহাম্মদপুরে গত ইন্টারনেট শাটডাউনের সময়, এই জিনিসটাকে পুরোপুরি এড়িয়ে যাওয়া। এখানে যে গণকবরগুলো আছে সেগুলো শনাক্ত করা খুব জরুরি। সরকারের পক্ষ থেকে এখনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অনেক বাবা মা এখন পর্যন্ত, অনেক ছেলে মেয়ে এখন পর্যন্ত তারা তাদের সন্তানকে খুঁজে না পাওয়ার কারণে তারা অনেকে পাগল হয়ে গেছে, এরকম আমাদের কাছে ইনফরমেশন আছে। শহীদদের রক্তের সাথে রাজনৈতিক দলগুলোকে বেইমানি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। আমি জাস্ট জাতির কাছে একটা জিনিসই বলতে চাই, যে আমাদের এই বিজয় যাতে কেউ ছিনিয়ে না নিতে পারে, কোনোভাবে যাতে ব্যাহত না হয়। আমাদের এখন যে কর্মকাণ্ড চলতেছে, সবাই যাতে একসাথে কাজ করে। আমার একটাই দাবি থাকবে যে আমরা যারা শহীদ পরিবারের যারা লোকজন আছে, যারা শহীদ, আমাদের কাছে এখনো আমার কিছু ভাইরা আছে, তারা এখনো আহত আছেন, তাদেরকে খোঁজ নেওয়া। সরকারের কাছে আমার দাবি থাকবে আমাদের তাদেরকে একটু খোঁজ নেওয়া। এদিকে গণ অভ্যুত্থানের ১৭তম দিনে আওয়ামী লীগের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। এ সময় সংগঠনের নেতারা বলেন, যতদিন আওয়ামী লীগের বিচার না হয় ততদিন দলটি কোনো কার্যক্রম চালাতে পারবে না, এমনকি নির্বাচনেও আসতে পারবে না। যারা বলবে আওয়ামী ফ্যাসিস্টদেরকে আবার বাংলাদেশের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, তাদেরকে আমরা বাংলাদেশের রাজনীতি করতে দেব না। অনেক বড় বড় দল, যারা আওয়ামী লীগের ব্যবসায়ী রয়েছেন, যারা আওয়ামী লীগের শিক্ষক রয়েছেন, যারা আওয়ামী লীগের বুদ্ধিজীবী রয়েছেন, তাদেরকে প্রতিনিয়ত তাদের ঘর, তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তাদেরকে আড়াল করার প্রচেষ্টা চালাচ্ছে। এই আওয়ামী লীগের বিচার করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করা হবে না, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম কিংবা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে পদক্ষেপ নিতে আহ্বান জানায় নাগরিক কমিটি। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক কয়েকটি দল ২৪-এর তারুণ্যের স্পিরিট ধারণে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ সহ ৮টি পারিবারিক দিবস বাতিলের সরকারের সিদ্ধান্তে বিরোধিতা করছে। তার আশঙ্কা, এ অবস্থা চলতে থাকলে রক্তক্ষয়ী বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। আসিফ মাহমুদের আহ্বান, গণ অভ্যুত্থানে যারা রাজপথে নেমেছিলেন তাদের এখন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিদের। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে অফিসার্স ক্লাব ঢাকা। এতে উঠে আসে বিগত সরকারের আমলে
প্রশাসন সহ চাকরিতে বৈষম্য শিকারদের অভিজ্ঞতা সহ মতামত। প্রধান অতিথি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, তার সরকার প্রশাসনকে গতিশীল করতে সংস্কার কমিশন গঠন করেছে, যেখানে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, কিভাবে সংস্কার করলে দলদাস হয়ে কাজ করতে হবে না সেই বিষয়গুলো সংস্কার কমিশন প্রাধান্য দেবে। এ সময় অন্তর্বর্তী সরকারের কাজের বিরোধিতা করায় কয়েকটি দলের সমালোচনা করেন আসিফ মাহমুদ। বাংলাদেশে একটা পলিটিক্যাল ডেমোগ্রাফির একটা বড় পরিবর্তন হয়ে গেছে। বাংলাদেশে একটা নতুন জনগোষ্ঠী দেশ গঠনের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের জন্য জীবন দিয়েছে। তাদের পরিবার এবং যারা রাজপথে নেমে এসেছিল কোটি কোটি মানুষ, তারা এখন রাজনীতি সচেতন। এবং অত্যন্ত দুঃখজনকভাবে বিগত কিছুদিন ধরে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, যেমন 8টি পারিবারিক দিবস বাতিল করা, ছাত্রলীগকে নিষিদ্ধ করা, যেগুলোই গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল, সেগুলোর বাস্তবায়নের বিভিন্ন সিদ্ধান্তে আমরা দেখছি যে রাজনৈতিক শক্তিগুলোর কিছু কিছু অংশ বিরোধিতা করছে। অর্থাৎ তারা তারুণ্যের এই যে স্পিরিটের জন্য তারা জীবন দিয়েছেন, সেটিকে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। তার মতে, তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হওয়ার সময় এখন। তারুণ্যের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সময় হয়েছে। এবং এই গণঅভ্যুত্থানে যারা রাজপথে নেমে এসে জীবন দিয়েছে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হতে হবে। কেননা তাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে এই জীবন দেয়া, এই আহত হওয়া, হাত হারানো, পা হারানো, চোখ হারানো, এই আকাঙ্ক্ষা দুঃখজনকভাবে কোনো রাজনৈতিক দল সম্পূর্ণরূপে ধারণ করতে ব্যর্থ হচ্ছে। বলেন, জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা মেনে নেওয়া হবে না, সদিচ্ছা নিয়ে কাজ করতে কর্মকর্তাদের পরামর্শ দেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। গুম প্রতিরোধে আইন করবে সরকার। পাশাপাশি গেল 16 বছরের গুমের শিকার পরিবারগুলোর ক্ষতিপূরণ ও পুনর্বাসনের কথাও ভাবা হচ্ছে, জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই প্রথম বাংলাদেশে অনুষ্ঠান করার সুযোগ হল এশিয়ার মানবাধিকার সংস্থা এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স আফাডের, যেখানে অংশ নেন বাংলাদেশের সংগঠন অধিকার ছাড়াও এশিয়ার 12 দেশের মানবাধিকার সংগঠনের নেতারা। তুলে ধরেন নিজ দেশের গুম পরিস্থিতি। বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলো তুলে ধরেন গুমের শিকার ব্যক্তির স্বজনদের অভিজ্ঞতার কথা। কংগ্রেস অফ আফাডে রাষ্ট্র ও সরকারের প্রভাবশালী ব্যক্তিরা সবচেয়ে বেশি গুরুত্ব দেন গুম প্রতিরোধে শক্ত আইন প্রণয়নের ব্যাপারে। গুম প্রতিরোধ ও গুমের শিকার ব্যক্তিদের পরিবারদের নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন আইন উপদেষ্টা। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। বলেন, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা যাতে আবারও শুরু না হয় তা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদদের, দোসরদের প্রতিহত করা হবে বলে জানান বিএনপি নেতারা। বিস্তারিত গ্যালমান শফির রিপোর্টে। বিচার পাবার জন্য তারা কোথাও যেতে পারে না, বাংলাদেশের আইন ও তাদের সুরক্ষা নিশ্চিত করে না। 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গঠন করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যালায়েন্স। জুলাই গণ অভ্যুত্থানের 100 দিন পূর্তি উপলক্ষে শুক্রবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে এই সংগঠনটি। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। শুরুতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মুক্তি সনদের 25 দফা দাবি তুলে ধরা হয়। যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র জনতা জীবন দিয়েছে, সে দেশ আগামীতে বিনির্মাণ করা যাবে কিনা এমন প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক যাত্রা ভিন্ন হলেও বৈষম্যহীন বাংলাদেশ ইস্যুতে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশনের মধ্য দিয়ে কেবল গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা যায়। আমাদের অনেক বেশি বেদনার কাহিনী আছে, কিন্তু সামনের দিনগুলো যেন আমাদের সুখের কাহিনী হয়। আমাদের সন্তানদের জন্য একটা উজ্জ্বল বাংলাদেশের ছবি যাতে আমরা এঁকে যেতে পারি। অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আগামীতে কেউ যাতে ফ্যাসিবাদী মনোভাব পোষণ করতে না পারে, শুরুতেই তাদের রুখে দিতে হবে।
আমরা ডেমোক্রেসিটাকে প্র্যাকটিস করব এবং যারাই ফ্যাসিবাদী মনোভাব পোষণ করবে তাদের বিরুদ্ধে আমরা এটাকে শুরুতেই রুখে দিব, যাতে আর কোনোদিন এই ধরনের শক্তি মাথাচাড়া না দিতে পারে, এবং সেটার জন্য আমরা প্রস্তুত রয়েছি। প্রয়োজনে আগামী দিনে আবারও আন্দোলন সংগ্রামের আমি আশা রাখি আর প্রয়োজন হবে না, আমরা সেই বাংলাদেশ চাই না। জুলাই বিপ্লবে হতাহতদের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আমরা দাবি জানাই। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। দুই দেশের সম্পর্ক উন্নত করতে বিশেষ কোনো দল নয়, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কে গুরুত্ব দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এতদিন ভারতের কাছে সম্পর্ক মানে ছিল কোনো একটি বিশেষ দলকে গুরুত্ব দেয়া, এখন সেখান থেকে বের হতে হবে। সম্পর্কের ক্ষেত্র দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে চিন্তা করতে হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে শুধু দ্বিপাক্ষিক নয়, আঞ্চলিক সম্পর্ককে সম্পৃক্ত করতে হবে। এক্ষেত্রে চীনকে সম্পৃক্ত করা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। গোয়িং ফরওয়ার্ড, যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও, বলে নিউ ন্যারেটিভটা তাইলে কি হবে? তাই বললাম নিউ ন্যারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি। একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট, পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে, দুইটা দেশের মানুষের মধ্যে। মিউচুয়াল ইন্টারেস্ট, যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ। থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স, যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের, কেউ কারণ হস্তক্ষেপ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শুক্রবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদমর্যাদাধারী এই নেতা। সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বলেন, তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন। অসুস্থ হলেও বিএনপি চেয়ারপারসনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবির বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। হুমায়ুন কবির বলেন, দেশের মানুষ বিএনপি চেয়ারপারসনকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে। স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। দীর্ঘ প্রায় 15 বছর পর গত 9 নভেম্বর লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবির। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবিরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার। রাজধানীর আজিমপুরে একটি বাসায় ডাকাতি করেছে সাবলেট ভাড়াটিয়া, নিয়ে গেছে 8 মাসের কন্যা শিশুকেও। এ ঘটনায় তোলপাড় গোটা এলাকায়। শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। আজিমপুরের লালবাগ টাওয়ারের পাশের এই ভবনের নিচতলায় 8 মাসের কন্যা শিশুকে নিয়ে থাকতেন আবু জাফর, ফারজানা আক্তার দম্পতি। পারিবারিক কলহের জেরে মাস দুয়েক ধরে মেয়ে জাইফা ও বৃদ্ধা মাকে নিয়ে একাই থাকতেন সরকারি কর্মচারী ফারজানা আক্তার। বাসার দারোয়ান ও ফারজানার সহকর্মীরা জানিয়েছেন, সপ্তাহখানেক আগে তার সাথে পরিচয় হয় রাফা নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে ওই নারী সাবলেট হয়ে ওঠেন ফারজানার বাসায়। শুক্রবার সকালে রাফা জানায়, গ্রামের বাড়ি নওগাঁ থেকে চাল নিয়ে এসেছেন তার ভাই। এমন অজুহাতে সকাল 8টায় বাসা নিয়ে যান 3 পুরুষকে। ঢুকেই চোখ হাত পা বেঁধে ফেলা হয় ফারজানার। লুট করে স্বর্ণের গহনা, নগদ টাকা, নিয়ে যায় শিশু জাইফাকেও। টাকা পয়সা, স্বর্ণ, আর কানে যা কানের নাকফুল ওগুলো দেখলে তো নাই, ওগুলো নিয়ে নিচ্ছে বাচ্চাটাকে। সেটাই তো আমি বুঝতে পারতেছি, ওটাই তো খুঁজতেছে পুলিশ এখন। 3 জন পরে ঢুকছেন আর কি, বাড়িতে বাসায় ঢুকছেন, ওই মহিলাটাই খুলে দিচ্ছেন। ঢোকার সাথে সাথে ওনাকে অ্যাটাক করে ওনাকে হাত পা বেঁধে ওনার গয়না যা ছিল নিছেন। লাস্টে যাওয়ার সময় মেয়েটাকে নিয়ে গেছেন। একবার বাচ্চা জোরে কান্না করে উঠছে। যখন কান্না করে উঠছে তখন আমি ভাবছি যে হয়তো খাটের থেকে বাচ্চা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে ওনার মাও কান্না করে উঠছিল। কিছুক্ষণ পরে দেখি মানে চাচা আছেন নাকি, তাড়াতাড়ি আমাকে আমার মেয়ে নিয়ে চলে গেছে। এই ঘটনায় তোড়পাড় শুরু হয় এলাকায়। পুলিশ সংগ্রহ করেছে সিসি ক্যামেরার ফুটেজ। লালবাগ জোনের ডিসি জানিয়েছে, শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
অপহরণ কেন করবে? অপহরণ করলে তো অপহরণের একটা ইয়ে হলো, ধরেন সে তো তাহলে কি বলে যে মুক্তিপণ চাইতে পারতো, তাই না? অপহরণ একটা শিশু মানুষ করবে তো কোনো উদ্দেশ্যে, তাই না? সেই উদ্দেশ্যটা আমরা কোনো তাদের পারিবারিক সম্পর্ক বা কোনো এরকম কোনো কিছুতে আমাদের মানে কোনো ডাউট পাচ্ছি না। আমরা ক্লিয়ার না। এখন আমাদের আসলে ওয়েট করতে হবে ওই মহিলাটাকে যদি আমরা ধরতে পারি, এই পর্যন্ত ওয়েট করতে হবে আর কি। 16 বছরের দাম্পত্য জীবনে একটি সন্তান এই দম্পতির। ঘটনার পর শিশুর বাবা আবু জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে বিষয়টা নিয়ে কথা বলতে চান না শিশুটির মা ফারজানা। এসএম ভয়েস, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে নিজ বাসায় খুন হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক। তার নাম AKM আব্দুর রশিদ। আহত হয়েছেন তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি 15 নম্বর এলাকার একটি 5তলা ভবনের 3য় তলায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে ভোর 3:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, কিছুদিন আগেই বিদেশ থেকে দেশে ফেরেন আব্দুর রশিদ ও তার স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদ। বাসায় দুজনই থাকতেন। বৃহস্পতিবার রুমের পাশে ছাদ বারান্দার দরজা খুলে নামাজ পড়েন আব্দুর রশিদ। এ সময় কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকলে তাদের সঙ্গে হাতাহাতি হয় আব্দুর রশিদের। এ সময় বাসায় থাকা তার স্ত্রীর চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন, আন্তর্জাতিক কোনো চুক্তি হুটহাট বাতিল করা যায় না। কুইক রেন্টালের চুক্তি বাতিল নিয়ে সরকার তাড়াহুড়া করবে না। ফাউজুল কবির খান জানান, এই চুক্তিতে কি কি অনিয়ম হয়েছে তা খতিয়ে দেখতে একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নেবে সরকার। শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে গ্যাসের সংকট রয়েছে, তাই বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেয়া হবে না। জানান, এবছরের মধ্যে নতুন করে 50টি গ্যাস কূপ খনন ও আগামী 2 বছরের মধ্যে আরও 100টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। খেলার খবর, ফুটবল। আন্তর্জাতিক দ্বিতীয় প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। সমতায় ফিরতে মরিয়া স্বাগতিকরা। মানিক মাহমুদের রিপোর্ট। 2 ম্যাচের সিরিজে প্রথমটিতে মালদ্বীপের কাছে ফিনিশিং দুর্বলতার খেসারত দেয় বাংলাদেশ দল। 1-0 হেরে যায় ম্যাচটি। বছরের শেষ ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে 2টি ম্যাচ খেলার সুযোগ পায় হাভিয়ার কাবরেরার দল। এশিয়ান কাপের প্রস্তুতিতে ম্যাচ দুটিকে গুরুত্ব দেয় তপু মোরসালিনরা। কিন্তু ঘরের মাঠে প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তারা। ফুটবলে 45 বছরের ইতিহাসে মালদ্বীপ প্রথম জয় পায় বাংলাদেশের মাটিতে। এমন জয় পরের ম্যাচের জন্য আত্মবিশ্বাস বেড়েছে দলটির। অন্যদিকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে বাড়তি চাপ থাকছে স্বাগতিকদের। আছে হোয়াইট ওয়াশের শঙ্কাও। মান রক্ষায় বছরের শেষ ম্যাচটিতে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এত সুযোগ পাওয়ার পরও প্রথম ম্যাচে কেন আমরা গোল করতে পারিনি সে ব্যাখ্যা কঠিন। দ্বিতীয় ম্যাচেও প্রতিপক্ষের বক্সে আক্রমণের চেষ্টা থাকবে। আমি বিশ্বাস করি এবার অন্তত গোল করতে পারবো, ম্যাচটাও জিততে পারবো। আমি শুধু ফরওয়ার্ডদেরকে বলবো না, আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারেরই দায়িত্ব গোল করার। সো আমি মনে করি এটা যারই অপশন হবে বা সুযোগ আসবে সে যেন ওই সুযোগটা কাজে লাগায়। তা আমি মনে করি যে কেউ কালকে গোল করতে পারে টিমের জন্য। এটার ভালো খেলাটা আসলে কেউ আসলে ওরকমভাবে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। সো আমরা চাবো যে কালকের ম্যাচটা জিতার জন্য। যে মালদ্বীপকে একসময় বড় ব্যবধানে হারাতো বাংলাদেশ, তারাই এখন হয়ে উঠেছে কঠিন প্রতিপক্ষ। তবে প্রতিপক্ষের শক্তির চেয়ে রক্ষণ ও আক্রমণ ভাগে নিজেদের দুর্বলতাই প্রকট বাংলাদেশ দলের। সেট পিস থেকে গোল খাওয়া ও ফিনিশারের অভাবে বারবার সুযোগ নষ্ট করা এখন নিয়মিত ঘটনা। এবছর খেলা 7টি স্বীকৃত ম্যাচে মাত্র 1টি গোল করতে পেরেছে ফরওয়ার্ডরা। অন্যদিকে 14টি গোল হজম করেছে বাংলাদেশ দল। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করছি ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। অভ্যুত্থানের 100তম দিনে হাসিনার বিচার দাবি সমন্বয়কদের। দোসররা আওয়ামী লীগকে রক্ষার চেষ্টা চালাচ্ছে, তরুণদের রাজনৈতিক প্রস্তুতি নিতে বললেন উপদেষ্টা আসিফ।
ফ্যাসিবাদের শেকড় অনেক দূর ছাড়িয়ে গেছে মন্তব্য আইন উপদেষ্টার। স্বৈরাচারের দোসরদের প্রতিহতের ঘোষণা বিএনপির। রাজধানীর আজিমপুরে লুটের পর ৮ মাসের শিশুকেও নিয়ে গেছে ডাকাতরা। ধানমন্ডিতে নিজ বাসায় প্রবাসী চিকিৎসক খুন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।